নমস্কার। ফেস্টিভ্যাল লাভার রনি নিয়ে আমি রনি এসে গেছি একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। আজ আমরা দেখে নেব বাংলার পুতুল নাচ। শ্রীরামপুর 7 নম্বর ওয়ার্ডের বাৎসরিক অনুষ্ঠানে এবারে ছিল বাঁকুড়া থেকে বাংলা পুতুল নাচের এক অনবদ্য আয়োজন। সেই আয়োজন দেখতে আমরা চলে গেছিলাম 7 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে। আমরা দেখে নেব কিভাবে হয়েছিল এই পুতুল নাচ, এবং এর সাথে দেখে নেব এই পুতুল নাচের একটি খুব সুন্দর কাহিনী, যার নাম ছিল অতি চালাকে গলায় দড়ি। আপনারা অবশ্যই কিন্তু দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পুতুল নাচ দেখাবো। আসলে মানুষ যখন মানুষের কথা ভুলে যায়, মানুষের অন্যায় হচ্ছে দেখেও কিছু বলে না, তখন পুতুলকেই বলতে হয়। পুতুল মানুষের উপকারের জন্যই তো আছে। আজকের গল্প অতি চালাকের গলায় দড়ি। দেখতে পাবেন একটি বদমাইশ লোক চালাকি করে তার ভাইকে ঠকিয়ে কিভাবে বড়লোক হতে চাইছিল, কিন্তু বিচার তো আছে। সেই কথা বলতেই আজকে আমরা এসেছি আমাদের পুতুল পালা নিয়ে। আমরা দেখব আজকের পুতুল পালা অতি চালাকের গলায় দড়ি। তার আগে আমাদের নাচনি দিদির প্রবেশ, উনি নাচ দেখাবেন, তারপরই শুরু হয়ে যাবে আজকের পালা অতি চালাকের গলায় দড়ি। আজ অনেক কাজ পেয়েছি বল দাদা, বাবা দেখলে খুব খুশি হবে। আরে আজকে অন্য দিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে। তুই আজ অনেক খেটেছিস, আমায় কিচ্ছু করতে হয়নি।
এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি। না রে দাদা, আমি থাকতে তুই কাটবি কেন? আমি যতদিন পারবো আমি সব করব। দে রে দে, এবার কাঠগুলো আমায় দে। সারাটা পথ তো তুই কাঠগুলো বয়ে আনলি। দে দে দে, এবার আমায় দে, দে কাঠগুলো দে। থাক না রে দাদা, এই তো আর তো কিছুটা পথ, সামনেই বাড়ি দেখা যাচ্ছে। এতটা পথ নিয়ে আসলাম আর এইটুকুখানি পারবো না? না না ভাই, দে দে দে, আমার মাথায় কাঠগুলো তুলে দে। এমন করতে নেই, আমি কি তোকে কষ্ট দিতে পারি রে? দে দে দে। ওই তো ওই তো দুজনে এসে গেছে। কি চিন্তাটাই না হচ্ছিল। বাবা বা, জীবন আমার কত ভালো, ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে। বাবা, কাঠগুলো রেখে আসি ঘরের পেছনে। হ্যাঁ যাও যাও বাবা, ঘরের পেছনে রেখে এসো। দেখেছো স্বপন, কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছো। তোমার কোনো কষ্ট করতে দেয় না, নিজে কষ্ট করে। অনেক ভাগ্য করলে লোকে এরকম দাদা পায়। না না বাবা, আসলে আমি তো জানি জানি তুমি বলেছিলে ওরে, কিন্তু ওই তোমারে বোঝা বইতে দেয়নি, দাদা বলে কথা। দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে? যা যা যা, এবার ঘরে গিয়ে হাতে মুখে জল দিয়ে কিছু পেটে দাও দেখিনি। সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, দাদার খাবারটাও বেরো কেমন? কিন্তু বাবা, আবার কিন্তু কিসে? যাও যাও ঘরে যাও, আর দেরি করো না। ঠিক আছে বাবা। বসে আড্ডা দাও, আর তোমাদের চায়ের যোগান দিতে দিতে আমার প্রাণটা ওষ্ঠাগত। ভাগ্য করে একটা ভাই পেয়েছিলে, তাই এই জীবনে তরে গেলে। হ্যাঁ, বেশি কথা বলো না তো বুড়ো কর্তা। তোমার আমার ভাইয়ের প্রতি বেশি আলগা পিরিত দেখছি। তুমি তো আমার চায়ের দামটা পেয়েই যাও, তাহলে আবার চা দিতে সমস্যা কোথায়? না না, আমার আবার কিসের সমস্যা? সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত তোমাকে নিয়ে। কেন যে হয় না সেটাই ভাবি আর অবাক হই। দাদা 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 দাদা, এক্ষুনি চলো, বাবা কিরকম যেন করছে। কেন কেন, কি হয়েছে? তুমি চলো না তাড়াতাড়ি। মাঠ থেকে এসেই শরীর খারাপ লাগছে বলে শুয়ে পড়লো, তারপর বুকের ব্যথা শুরু হলো, এখন আর তাকাতেও পারছে না, কিরকম একটা করছে। চল চল চল, কি হলো দেখি, চল চল চল। দেখো জীবন, আমার তো সময় হয়ে এলো। আমি চললাম বাবা। বাড়িটারে দেখো। শোনো জীবন, আমি তো কিছু লিখে যেতে পারলাম না, মুখে বলে গেলাম। আমার যত সামান্য বাড়ি জমি যা আছে, তোমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও। তুমি ভাইকে অর্ধেক জায়গা তুমি বুঝিয়ে দিও। বাবা বাবা, আমার কোনো সম্পত্তি চাই না বাবা। বাবা, আমার শুধু তুমি থাকলেই হবে বাবা। বাবা জীবন, জীবন, ভাইটাকে একটু দেখো, ভাইটাকে একটু বাবা, ও বাবা, বাবা, পর আমার দায়িত্ব বাবার বলা আদেশ পালন করা। কি দাদা, বাবার কি আদেশ? বাবা বলে গেছেন বাবা রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিতে। সে তুমি যা ভালো বুঝবে, তা ভাগাভাগি করার কি আছে দাদা? তাছাড়া তুমি তো আছো, বাবার অবর্তমানে তুমিই তো। না রে, বাবা যা বলেছেন তা তো আমি অমান্য করতে পারি না। তাই শোন, আজ থেকে এই ঘরের বাইরের অংশটা হলো তোর, আর ভিতরটা আমার। আর ওই যে বাবার যে গরুটা, ওই গরুটার মুখের দিকটা, মানে মুখের থেকে শরীরের অর্ধেক অংশটা হলো তোর, আর তার পরের অর্ধেক অংশ থেকে পেছনের অংশটা হলো আমার। আর আর ওই যে আমাদের নারকেল গাছটা আছে না, ওই নারকেল গাছটার উপরের অংশটা হলো আমার, আর নিচের অংশটা হলো তোর। আর সবশেষে
যে আমাদের ওই চাষের জমিটা বছরের প্রথম 6 মাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত তোর, আর শেষের 6 মাস আমার। বাবা যেমন বলেছিল অর্ধেক অর্ধেক করতে, আমি বাবার আদেশ পালন করে তোকেও সমান অর্ধেক বুঝিয়ে দিলাম। বল, সব বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা, সব বুঝেছি। তোমার মতো রামচন্দ্র দাদা আমার মাথার উপর থাকতে আমার কোনো কিছুর অসুবিধে হতেই পারে না। কিরে, কাজকর্ম সব ঠিকঠাক করছিস তো? হ্যাঁ দাদা, তুমি সেই সব নিয়ে কিছু ভেবো না। আমি রোজ ঠিক সময় লক্ষ্মীকে খেতে দিই, ওর গোয়াল ঘর পরিষ্কার করে দিই। আচ্ছা, ভালো করে কাজ করিস। দাদা, আমাকে একটু দুধ খেতে দেবে তো? ইচ্ছে তো হয় রে, কিন্তু কি করব বল, গরুর পেছনের দিকটা আমার ভাগে পড়ার ফলে দুধটাও কিনা আমারই পাও না। দেখি যদি কিছু বেঁচে থাকে নিশ্চয়ই দেবো তোকে। যতই হোক তুই তো আমার ভাই, তাই না? তুমি তো ঠিকই বলেছ, ওটা তো আমার ভাগের নয়। তবে দেখিস গরুটাকে রোজ ঠিক মতন খেতে দিস। ওর মুখটা তো তোর ভাগে পড়েছে, আমার ইচ্ছে থাকলেও তো পারবো না রে ওকে খাওয়াতে। ঠিক আছে দাদা, ওকে আমি রোজ খাওয়াবো, তুমি কিচ্ছু ভেবো না। বাবা মারা যাওয়ার পর তোমাদের ওই ধান জমিটা চাষ করে কে? এখন তো ভরা চাষের মরশুম, আর তুমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। আসলে কর্তা, বাবার আদেশ মতো প্রথম 6 মাস চাষের জমিটা আমার ভাইয়ের, তাই ওই হাল ধরেছে আর চাষও করেছে। আমার হাতে এখন ফাঁকা সময়। আর শেষের 6 মাস? কেন আমার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বুঝতে দাও। মানে ও প্রথম 6 মাস মাঠে লাঙ্গল দেবে, হাল চালাবে আর ধান বুনবে। হ্যাঁ, ঠিক ধরেছ। আর আমার কাজ শেষের 6 মাসে যা পড়ে থাকবে সেটাই। হ্যাঁ, আর শেষের 6 মাসের কাজ বলতে পাকা ধান ঘরে তোলা, আর তো কোনো কাজ নেই। ওরে বাবা, সে কি কম ঝুঁকির কাজ! ধান কাটা, গাঁট বাঁধা, ঘরে আনা, গোলায় তোলা, উফ, সে এক গাদা কাজ। স্বপনটার জন্য খারাপ লাগছে, বড্ড গো বেচারা ছেলে তো, কি জানি স্বপনটার কপালে যে কি আছে। এ ঘরের বাইরে দাওয়ায়। কেন দাদা, আমি ঘুমোবো না? ঘুমাবি বই কি, তাই জন্যই তো বলছি। হিসেব মতন ঘরের ওই বাইরেটা তো তোর আর ভিতরটা আমার, তাই তুই ওই দাওয়াতেই ঘুমোবি। আমার তো খুব ভয় করবে দাদা। সবই তো বুঝি রে, তোর জন্য আমার খুব চিন্তা হয়, কিন্তু কি করি বল, বাবার কথা তো আর অমান্য করতে পারি না। তাই যা, বাইরে গিয়ে ঘুমো, যা যা। ঠিক আছে, ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। এই যে বাবা, আমি। বাবা, বাবা তুমি? হ্যাঁ রে, আমি তোর বাবা। বাবা, বাবা তুমি কেন চলে গেলে? বাবা তুমি কেন চলে গেলে? বাবা কেন চলে গেলে? কাঁদিস না, কাঁদিস না, সব জানি আমি, সব দেখতে পাই। জীবন ওর কৃতকর্মের শাস্তি ঠিক পাবে, তবে তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি আছি তোর সঙ্গে, সব সময় আছি। বাবা, বাবা তুমি ফিরে এসো না। বাবা তুমি ফিরে এসো, আমার আর কিচ্ছু চাই না। তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব। না রে, সে আর হয় না। তবে বিপদে পড়লে ভগবানকে ডাকিস, উনি বাঁচাবেন তোকে। আমি এবার যাচ্ছি, ভালো থাকিস বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। শুনুন 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 সব গ্রামবাসী, আমাদের জমিদার শ্রীযুক্ত রমানাথ সান্যালের মহামূল্যবান 7 হিরে দিয়ে তৈরি আংটিটা গতকাল গ্রাম পরিদর্শনের সময় হারিয়ে গেছে। যে আংটিটা খুঁজে দিতে পারবে তাকে জমিদার মশাই 100 সোনার মোহর ও 10 বিঘে জমি দিয়ে পুরস্কৃত করবেন। শুনুন শুনুন শুনুন।
জীবন, এই জীবন, শুনলি জমিদার বাবুর 7টা হিরে দিয়ে তৈরি আংটিটা গ্রামে নাকি হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে গতকাল গ্রামে ঘুরতে গিয়ে কোথায় হয়তো পড়ে গেছে, কে জানে। হ্যাঁ, খুঁজে দিতে পারলেই তো পুরস্কার। তাও যে সে পুরস্কার নয় রে। এত বড় গ্রামের কোন মাঠে ঘাটে পড়েছে কে জানে, কিভাবেই বা খুঁজবি? ওসব বাদ দাও তো কর্তা, তুমি ভালো করে একটা কড়া করে চা বানাও তো দেখি। কথা আছে, আগে বলো তুমি কেমন আছো বাবা? ভালো আছি রে। শোন, গাঁয়ের শেষ প্রান্তে যে বড় দিঘিটা আছে, সেই দিঘির সব থেকে বড় মাছটার পেটে জমিদারের 7 হীরের আংটি আছে। গ্রাম ঘুরতে গিয়ে জমিদার যখন দুপুরবেলা ওই দিঘিতে স্নান করতে নেমেছিল, তখনই ওর আঙুল থেকে আংটিটা খুলে জলে পড়ে যায়, আর মাছটা সেটা খেয়ে ফেলে। ঠিক আছে বাবা, আমি তবে যাই। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। পরের দিন সকালে স্বপন বাবার কথা মতন দিঘির ধারে জাল নিয়ে পৌঁছে যায়। এত বড় দিঘি, এত মাছ, এত বড় জাল, কি জানি পারবো কিনা। তবে বাবার আশীর্বাদ আমার সাথে আছে, নিশ্চয়ই পারবো। জালটা তো আগে ফেলি, তারপর দেখা যাবে খন। দুবার জালটা ফেললাম, কিছুই তো ধরা দিল না। তাহলে আমি কি ঠিক মতন ফেলতে পারছি না? দেখি, আরো একবার চেষ্টা করে দেখি। স্বপন এবার জাল ছুঁড়তেই দিঘির সব থেকে বড় মাছটা স্বপনের জালে ধরা পড়ে। কি যে হলো, জালটা দিঘির অত দূরে গিয়ে পড়লো, এত বড় মাছটাও আটকে গেল, আর মাছটাকে ডাঙায় তুলতেও আমার কোনো কষ্ট পেতে হলো না। এত ভারী মাছ, তবু বাবা ঠিকই বলেছেন, ভগবান আছেন, ভগবান আছেন, ভগবান আছেন। জমিদার বাবু, জমিদার বাবু, একটা দারুণ খুশির খবর, দারুণ খুশির খবর। আপনার আপনার যে সেই 7 হীরের আংটিটা হারিয়ে গেছিল না, এই 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 ছেলে নিয়ে এসেছে। বলছে নাকি তার মাছের পেটের ভিতর আপনার সেই আংটিটা আছে। এই ছেলে, তুমি কি বলছো? এই মাছটার পেটের ভেতরে আমার আংটিটা আছে নাকি? হ্যাঁ হুজুর। তা তুমি দেখতে পেলে কি করে? মন্ত্র জানো নাকি? না হুজুর, আমার বাবা না, আসলে আমার 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 মনে হচ্ছে আপনি পেটটা কেটে দেখুন না, আংটি না পেলে তো মাছটা পেলেনি। দিঘির সব থেকে বড় মাছ এটা। এই, কে আছিস? এই মাছটাকে ভিতরে নিয়ে যা, আর পেটটা ভালো করে কেটে দেখ তো কিছু পাওয়া যায় কিনা। জমিদার বাবু, জমিদার বাবু, এই যে আপনার সেই আংটিটা। হ্যাঁ, কি বলছিস কি? কই দেখি দেখি দেখি। সত্যি তো, এটাই তো আমার সেই 7 হীরের আংটি। ধন্য তুমি বাবা, তুমি ধন্য। হুজুর, তাহলে আমার পুরস্কার? পাবে পাবে। তাহলে জীবন, তোমার ভাই তো এখন ধনী হয়ে গেল। 100 খানা মোহর, আবার 10 বিঘে জমি। হ্যাঁ, এবার আমাদের কষ্টের দিন ঘুচলো। তোমার আবার কষ্ট কোথায়? ভাই গরুকে খাওয়ায় আর তুমি দুধ দাও। ভাই জমি চাষ করে আর তুমি ধান ঘরে তোলো। ভাই ঘরের বাইরে শীত বর্ষা কাটায় আর তুমি ঘরে আরাম করে ঘুমাও। তা বাবার তো সেই রকমই আদেশ ছিল কর্তা। এবার আমার ইচ্ছে মতো পুরস্কারটা অর্ধেক করতে হবে। মানে 50 খানা মোহর আর 5 বিঘে জমি তোমার হবে? হ্যাঁ গো কর্তা, করতে তো হবেই। কি আর করা যায় বলো? হ্যাঁ, বাবার আদেশ বলে কথা। নিজেরই তো ভাই, তাকে তো আর ঠকাতে পারি না।
বাবা যে স্বর্গে বসে কষ্ট পাবেন। ও তাই বুঝি? না, স্বপনের সাথে একবার দেখা করতেই হবে, ওকে বোঝাতেই হবে। ও কর্তা, কি ভাবছো অত? ওই দাও দাও, চা দাও। না না, কিছু না তেমন। আমিও ভাবছি স্বপনকে একবার এই কাজের জন্য ধন্যবাদ জানাবো। ওকে একবার আসতে বলো তো আমার দোকানে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলবো। দিনকাল মোটেই ভালো না রে ভাই। তোর চিন্তায় আমি ঘরে ভালো করে ঘুমোতে পারি না। রাতে বারবার আমার ঘুম ভেঙে যায়। তার চেয়ে বরং তুই আজকে আমার সঙ্গে আমার ঘরেই শুয়ে পড়। ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। আর শোন, জমিদার বাবু পুরস্কারগুলো কবে পাঠাবেন কিছু বলেছেন? বলেছে তো পাঠিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আগে পাঠাক, তারপর না হয় দুজন মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, এখন তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। আর শোন, কাল সকালে পারলে ওই পাড়ার মোড়ের চায়ের দোকানের যে বুড়ো কর্তা আছে ওনার সঙ্গে একটু দেখা করে আসিস। তোকে যেতে বলেছে একবার। ঠিক আছে দাদা, দেখা করে আসবো। কর্তামশাই, আপনি আমাকে ডেকেছিলেন নাকি? দাদা বললো গতকাল। আরে স্বপন যে, বসো বসো। বসো, একটু দরকারি কথা আছে তোমার সাথে। বলুন না কর্তামশাই। শোনো স্বপন, গুরুদাস নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে যেই মতো বলবো সেই মতো কাজ করো, তাহলেই দেখবে ওই জীবনটা উচিত শিক্ষা পাবে। আপনি দাদার কথা বলছেন কর্তা? হ্যাঁ, তোমার দাদা, নিজের দাদা। হ্যাঁ স্বপন, তোমার নিজের দাদা তোমায় বোকা পেয়ে যে হারে দিনের পর দিন তোমার সাথে অন্যায় করছে সেটা আমি আর দেখতে পারছি না, তাই আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। কর্তা, আপনি আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন। বাবা আপনার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিতেন না। বাবার অবর্তমানে আপনি যা বলবেন আমার ভালোর জন্যই বলবেন, সে নিয়ে আমি নিশ্চিত। কি কাজ করতে হবে বলুন, আমি তাই শুনব। তাহলে শোনো, বুঝেছো? হ্যাঁ, এই ঠিক আছে, আপনি যেমনটা বললেন আমি তেমনটাই করব। স্বপন, এই স্বপন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, সব শুনতে পাচ্ছি, বলো। এবার অনেকগুলো নারকেল হয়েছে রে, সবগুলোকে তাহলে পেড়ে ফেলি। তুমি পারতে থাকো দাদা, আমি গাছের গোড়াটা কেটে ফেলি। কি বলছিস রে? তাহলে তো আমি পড়ে যাব। আমি গাছের উপরে আর তুই গোড়া কেটে ফেলবি? হ্যাঁ, আমাকে মারতে চাস নাকি তুই? না দাদা, গাছের নিচের অর্ধেক তো আমারই, তাই ভাবছি ওইটুকু কেটে ফেলবো, আমার আর দরকার নেই। তুমি ওপরের অর্ধেকটা নিয়ে থাকো না, ওটাতে আমি হাতও দেবো না আর কাটবো না। স্বপন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? এইরকম ভাগ কোনোদিন হয় নাকি? কেন দাদা, এরকম ভাগ করা তো আমি তোমার থেকেই শিখেছি, কেন মনে নেই? ঘরের বাইরের দাওয়ার অংশটা আমার আর ভেতরটা তোমার, গরুর মুখের দিকটা আমার আর তারপরের অর্ধেক অংশ থেকে পেছনের অংশটা তোমার। তাই গরুকে খাওয়ানোর দায়িত্ব আমার হলেও গরুর দুধের অধিকারী তুমি, সেটাই আমার কোনো ভাগই নেই। আর ওই যে আমাদের চাষের জমিটা, সেখানে প্রথম 6 মাস মাঠে লাঙল দেবো, হাল চালাবো, ধান বুনবো আমি, আর শেষের 6 মাস যেহেতু তোমার, তাই শুধু ফসল তুলবে তুমি, সেই ফসলে আমার কোনো অধিকার নেই। বা দাদা, বা 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 এইসব হিসেব দেখে আমি ঠিক করেই রেখেছি, নারকেল গাছের নিচের দিকটা যেহেতু আমার, তাই ওটাকে আমি এক্ষুনি কেটে দেবো। ওপরের ফলের অংশটা তো তোমার, তুমি থাকো তোমার গাছ নিয়ে। এই না রে ভাই, ভাই আমারে ক্ষমা করে দে ভাই, আমি সব বুঝেছি। একবারের জন্য আমাকে নিচে নামতে দে ভাই। গ্রামে মোড়লদের সামনে আমি তোর সব ভাগ সমান সমান করে বুঝিয়ে দেব। জমিদারের পুরস্কারের আর ভাগও চাই না আমার। আমায় ক্ষমা করে দে রে ভাই, আমায় ক্ষমা কর।
কি হলো, সাউন্ডটা